একটি গ্রামে বাচ্চা বাচ্চা মেয়েদের পুরনো যুগের একটা শয়তানের কাছে বলি দেয়া হতো। কীভাবে একটা মা তার বাচ্চা মেয়েকে সেই শয়তানের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল, সেই কাহিনী আজ শুনতে চলেছেন। নমস্কার, আজ যেই মুভিটির গল্প আপনারা শুনবেন সেটি হচ্ছে ছড়ি পার্ট 2। এটি একটি হরর মুভি, যেটির পার্ট 1 তো আপনাদের অবশ্যই দেখা জরুরি, না হলে কিছুই বুঝবেন না। তবুও গল্পটি শুনে রাখুন, আমি যাতে বোঝা যায় সেইভাবেই বলার চেষ্টা করছি। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। গ্রামটার না একটা গল্প রয়েছে। একদিন একটা বাচ্চা মেয়ে হাতে লণ্ঠন নিয়ে তার মাকে খুঁজতে বেরোয়, কিন্তু সে জানতো না যেই স্থানে সে গিয়েছিল সেটা খুবই ভয়ানক ছিল। আসলে গ্রামের একটা আখক্ষেত রয়েছে এবং সেই জমির মাঝে রয়েছে একটি পুরনো কুয়ো। মেয়েটা খুবই ভয় পেয়েছিল। সে দূরে কয়েকটা তার বয়সী মেয়ের ছায়া দেখতে পাচ্ছিল, যারা তাকে বলছিল মা ডাকছে, মা ডাকছে। কিন্তু সে কিছু বোঝার আগেই একটা শিকল তার পায়ে বেঁধে যায় এবং শিকলটা তাকে টানতে টানতে কুয়োর ভেতরে নিয়ে যায়। এবার আসি আমার গল্পে। আমার নাম সাক্ষী। পার্ট 1-এ দেখেছিলেন আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমি এখন একটি স্কুলের টিচার। গ্রাম ছেড়ে 7 বছর শহরে এসে রয়েছি, আর এখানে এই কাজই করছি। আমার একটি ছোট 7 বছরের মেয়ে রয়েছে, তার নাম ঈশানী। আগেই একটা কথা আপনাদের বলে রাখি, আমার মেয়ের মেডিকেল কন্ডিশন খারাপ, তাই ও স্কুলে আসে না। আসলে সূর্যের আলোতে ওর অ্যালার্জি রয়েছে। বাড়িতে রানী থাকে, যে আমার মেয়ের দেখাশোনা করে, আর রাজবীর আমারও স্বামী ছিল। ওটা আপনারা পার্ট 1-এ দেখতে পাবেন। ছাড়ুন, আমি প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করি যে ঈশানী স্কুলে আসতে পারবে না, ওকে বাড়িতেই পড়াতে হবে। প্রিন্সিপাল বারণ করে দেয়, যার ফলে আমায় বাধ্য হয়ে ওকে স্কুলে আনতে হয়। কিন্তু তার গোটা শরীর আমি কভার করে নিয়ে আসতাম। একদিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে সমর আসে। সমর কিন্তু রাজবীরের গ্রামেতেই পুলিশ ইন্সপেক্টর ছিল। বলতে গেলে সমরই আমাদের খুব হেল্প করেছে এই 7 বছর ধরে। আসলে আমরা তার বাড়িতেই রয়েছি। সে জানায় যখন রাজবীরের বাড়িও যায় তখন তাদের 3 জনের লাশ পাওয়া যায়নি। আমি খুবই ভয় পেয়ে যাই। সব পুরনো কথা মনে পড়ে যায়। লাশ পাওয়া যায়নি, হয়তো তারা বেঁচে আছে। ওরা আমার আর আমার মেয়ের ক্ষতি করতে অবশ্যই আসবে। এই সব আজব চিন্তাভাবনা আমার মনের মধ্যে আসতে থাকে। আমি ভয় পেয়ে সমরকে বলি হয়তো তারা ফিরে আসবে। তখন সমর আমায় বলে অত ভয় পেও না, যদি কারোর আসার সময় হতো তাহলে এই 7 বছরের মধ্যেই চলে আসতো। যাই হোক, সমর আমাকে ঈশানীর জন্য একটি ভালো ডার্মাটোলজিস্টের কথা বলে, যেটা এখান থেকে অনেকটাই কাছে। কিন্তু আমি খুব ভয় পাই। আসলে আমরা দুজন বাইরে বেরিয়েছিলাম, কিন্তু যখন বাড়ি ফিরি তখন ঈশানীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে ঈশানী বাড়ির মধ্যে খেলছিল, কিন্তু ও কিছু নড়ার শব্দ পায়। তখন হঠাৎ সে দেখতে পায় একটি ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি ঈশানীর সামনে এসে ওকে পজেস করছে। তারপর তার সঙ্গেই সে বাইরে বেরোতে থাকে। রানী দেখতে পেয়ে ছুটে যায়, কিন্তু ওদের দুজনকে অ্যাম্বুলেন্সে আসা কয়েকজন লোক তুলে নিয়ে চলে যায়। আমি সমরকে বলাই, সে সঙ্গে সঙ্গেই সার্চ অপারেশন শুরু করে দেয়। আমি মেয়ের চিন্তায় খুব ভয় পেয়ে কাঁদছিলাম। ঠিক কিছুক্ষণ পর সমর কল করে বলে ঈশানীকে দেখতে পাওয়া গেছে, যেটা আসলে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। ওখানে দেখা যায় রাজবীরের গ্রামের পঞ্চায়েত ওদের দুজনকে তুলে নিয়ে গেছে। তারপর আমরা সময় নষ্ট না করে সোজা চলে যাই সেই গ্রামের দিকে, যেখানে 7 বছর আগে সব কিছু শুরু হয়েছিল। পরের দিন সকালে আমরা সেই আখ চাষের জমিতে আসি এবং ওখানে কয়েকটা ছেলে আমার দিকে পুতুল ছুঁড়ে দেয়। কিন্তু আমি ওটা দেখে খুব ভয় পেয়ে যাই, কারণ পুতুলের গায়ে ঈশানীর জামার টুকরো ছিল। তারপর আমি, সমর ও 2 জন কনস্টেবল জমির ভেতরের দিকে যাই। তখন সব বাচ্চা ছেলেগুলো আমাদের দিকে ইট ছুঁড়তে থাকে এবং আমাদের মারতে থাকে। তারপর সমর আমাকে বাঁচিয়ে যেই সাইডে দাঁড় করায়, তারপর হঠাৎ একজন আমাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। সেটা আর কেউ নয়, আমারই স্বামী রাজবীর, যার অর্ধেক চেহারাটা পোড়া ছিল। এটা হয়েছিল আমারই হামলার কারণে, যেটা আপনারা পার্ট 1-এ দেখতে পেয়ে যাবেন। তখন আমি কিছু বোঝার আগেই কেউ আমায় পেছন থেকে এসে মাথায় আঘাত করে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। ওইদিকে সমর বাচ্চাদের হামলা আটকানোর জন্য হাওয়াতে ফায়ার করে, যার ফলে তারা পালিয়ে যায়। তারপর সমর সাক্ষীকে খুঁজতে থাকে, কিন্তু সাক্ষী ওখানে ছিল না। তাই সে খুবই ঘাবড়ে যায়। সাক্ষীকে রাজবীর মুখে কাপড় জড়িয়ে মাটিতে শুইয়ে রেখেছিল,
যেখানে গ্রামের সবাই ছিল। পঞ্চায়েত তারপর সবাইকে বলে রাজবীরের স্ত্রী আর তার মেয়ে 7 বছর আগে এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়, যার ফলে আমাদের প্রথা ভেঙেছে। আর ওই মেয়েটির সেই দিন বলি হওয়ার কথা ছিল, কিন্তু ওটা না হওয়ার জন্য আমাদের গ্রামে অভিশাপ লেগেছে, সুখ সমৃদ্ধি সব নষ্ট হয়ে গেছে। তখনই রাজবীর বলে, আমি তো আমার শর্ত পূরণ করেছি, এবার তো আমাকে সামিল করে নিন। আর তখন পঞ্চায়েত বলে, ওই অনুমতিটা তো প্রধান মহাশয় দেবেন, আর দাসী যে ছিল প্রধানের স্ত্রী সে জিজ্ঞাসা করে জানাবে। এরপর কালো কাপড় পরিহিত এক মহিলা, যাকে সবাই দাসীমা বলতো, সে পুরনো দরজার মধ্যে থাকা একটি ছোট ছিদ্র দিয়ে প্রধান মহাশয়কে ইশারা করে। ভেতরে হালকা হালকা অবয়ব দেখা যাচ্ছিল, যাকে তারা প্রধান বলতো। তাকে দেখতে অনেকটা রাক্ষসের মতো। সে কিছু পৌরাণিক ভাষায় দাসীকে কিছু একটা কথা বলে, যেটা শুধু দাসীই বুঝতে পারতো। তারপর দাসী এসে পঞ্চায়েতকে সব বলে দেয়। তারপর গ্রামের পঞ্চায়েত বলে, আগামী 3 দিন সাক্ষী ও তার মেয়েকে এখানেই রাখা হবে, আর ওর মেয়ের ত্যাগ দেয়া হবে, যার ফলে আমাদের গ্রামের অভিশাপ দূর হয়ে যাবে। এবং ওই রাতেই রাজবীর সাক্ষীর গলা কেটে দেবে সবার সামনেই। তারপরে ওকে সামিল করে নেওয়া হবে আমাদের সাথে। তারপর আমার জ্ঞান ফেরে, তাতে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় এবং সব কাণ্ডগুলি এর পরেই ঘটে।